সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফ এর নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়। আজ আমরা আলোচনা করব সমৃদ্ধি কর্মসূচির আওতায় শিক্ষা সহায়তা সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা গণ উন্নয়ন প্রচেষ্টার সমৃদ্ধি কর্মসূচির শিক্ষিকা জনাব চাপা অধিকারী, এবং আমাদের সাথে আরও রয়েছে শতফুল বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচির শিক্ষিকা জনাব আরিফা খাতুন। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, মানুষকে কেন্দ্র করে পিকেএসএফ একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে, যার নাম সমৃদ্ধি। সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ অন্যান্য সেবার পাশাপাশি গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ, স্কুল ভীতি দূর করা এবং মূলধারা থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকরণের লক্ষ্যে শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। দর্শক মণ্ডলী, এই বিষয়ের উপর একটি প্রামাণ্য চিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দেশে শিক্ষার হার বাড়ানোর লক্ষ্যে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় পিকেএসএফ তাদের সমৃদ্ধি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রামে গ্রামে সমৃদ্ধি শিক্ষা কেন্দ্র স্থাপন করে ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন করা, বিশেষ করে শিক্ষা কেন্দ্র থেকে শিশু শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এই সমৃদ্ধি শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সুকুন্দি ইউনিয়নেও সমৃদ্ধি শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছে ডাম ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট। অজু পাড়াগার শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে এবং স্কুলে অধ্যয়ন থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যে পিকেএসএফ এর অর্থায়নে ডিএফইডি সুকুন্দি ইউনিয়নে রামচন্দ্রদী গ্রামে স্থাপন করেছে এই সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রটি। আমি এখানে 2 বছর যাবৎ স্কুল করতেছি। বাচ্চারা রীতিমতো আসতেছে। এই স্কুলের উদ্দেশ্য একমাত্র ঝরে পড়া রোধ করা, মানে প্রাইমারি স্কুলে যে পড়াটা দেওয়া হয় ওই পড়াটা এখান থেকে আমরা মুখস্থ করাই দিই, আর হাতের লেখাটাও কমপ্লিট করে দেয়। পাশাপাশি আমাদের আর ওই বাচ্চাদের প্রাইভেট পড়তে হয় না। স্কুলের পাশাপাশি আবার হেলথ আছে, সেবিকারা সেবা দেয়। উনিও সপ্তাহে সপ্তাহে আমাদের স্কুলে আসে, আইসা বাচ্চাদের হাতে নখ কাটলো কি, সাবান দেওয়া হাত ধুচ্ছে কিনা, স্যানিটারি লেট্রিনে কি মানে সাবান টাবান ঝুলানো আছে কিনা, ওইভাবে তারা পরীক্ষা নেয়। এখানে স্বাস্থ্য লুডো আছে। স্বাস্থ্য লুডোর মধ্যে স্বাস্থ্য সম্পর্কে কতগুলো তথ্য দেওয়া আছে। বাচ্চারা খেলবে, খেলার পরে কুড়িটা যেই জায়গায় যাবে ওই জায়গা থেকে একটা কথা বলবে, মানে অন্য এক জায়গায় গিয়ে কথাটা শেষ করবে। তার কথাগুলোর মধ্যে শিক্ষামূলক কিছু কথা আছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুরা ক্লাস শেষ করে তাদের স্কুলের পড়া এই সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রে এসে শিক্ষিকার কাছ থেকে শিখে নেয়। আমার ছেলে আগে প্রতিদিন স্কুলে যেত না, এখন নিয়মিত স্কুলে যায়। সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রে আসার ফলে তার অনেক উন্নত হয়েছে। সে নিয়মিত স্কুলে যায়, সে এখান থেকে পড়ে যাওয়ার ফলে স্কুলে গিয়ে নিয়মিত স্যারদের এখন ভয় পায় না, তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারে এবং পড়ালেখা সুন্দরভাবে বলতে পারে। পড়ালেখার পাশাপাশি এই সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রে বিভিন্ন বিনোদনমূলক শিক্ষা গ্রহণ করে এবং নিজেরাই উপস্থাপন করে। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ছড়া পড়তে শেখা, অতিথিদের শুভেচ্ছা জানানো সহ স্বাস্থ্য লুডুর মাধ্যমে তারা যেমন খেলা করে আনন্দ পায়, অন্যদিকে স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারে। আমার 20টি স্কুলে 506 জন ছাত্রছাত্রী আছে। আমি 20টা স্কুল দেখাশোনা করি। নিয়মিত শিক্ষা কেন্দ্রে শিক্ষিকারা স্কুলে আসছে কিনা এবং তারা নিয়মিত তাদের যে দৈনিক পাঠ পরিকল্পনা সেটা কমপ্লিট করতেছে কিনা এবং বাচ্চারা ঠিকমতো ছাত্রছাত্রী স্কুলে আসতেছে কিনা ওইগুলো আমি দেখাশোনা করি। শিক্ষিকা এসব কোমলমতি শিশুদের যাতে বিদ্যালয়ের শিক্ষক ও পড়ালেখার প্রতি কোনো রকম ভীতি জন্ম না নেয় সে বিষয়ে সচেষ্ট থাকেন এবং তাদের বিদ্যালয় ভীতি দূর করে পড়ালেখায় আগ্রহ সৃষ্টিতে সহায়তা করেন। আমার ছেলের নাম শাওন, সে 2য় শ্রেণীতে পড়ে। সে প্রতিদিন স্কুলে যায় এবং যেই পড়াটা স্কুল থেকে দিয়ে দেয় সেটা এখানে এসে আপনার কাছ থেকে রীতিমতো শেখা যায়। প্রতিদিন স্কুলে যাওয়ার খুব আগ্রহ তার আছে। তো আমার কোনো চিন্তা করতে হয় না, বাড়তি কোনো প্রাইভেট পড়াইতে হয় না, আমার নিজেরও বেশি শ্রম দিতে হয় না।
সকালে এই শিশুরা স্কুল থেকে এসে বিকেলে সমৃদ্ধির শিক্ষা কেন্দ্রে আসে। স্কুলের নির্ধারিত বিষয়গুলো হাতে কলমে শেখানোর পাশাপাশি সাধারণ জ্ঞান ও স্বাস্থ্য সচেতনতা শেখানো হয়। একইভাবে এই সুকুলি ইউনিয়নে মোট 20টি সমৃদ্ধির শিক্ষা কেন্দ্র আছে, আর প্রতিটি সমৃদ্ধির শিক্ষা কেন্দ্রে 25 থেকে 30 জন শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন করে। ক্লাস 1 এবং ক্লাস 2 শিক্ষার্থীদের স্কুলের সহায়ক পাঠদান করানোর ফলে শিক্ষার্থীরা তাদের পড়া ঠিক মতো করতে পারে। সমৃদ্ধ শিক্ষা কেন্দ্র স্কুলে সহায়ক স্কুলে এসে সে এখন ভালো পড়ালেখা করতেছে। আমার বাড়িতে এত কষ্ট করতে হয় না, আমি রিল্যাক্সে চলতে পারি, যার ফলে স্কুলে যাওয়ার আগ্রহ বাড়ে। সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা খুব যত্নের সাথে শিশুদের পড়ান এবং তাদের নিয়ম শৃঙ্খলার শিক্ষা দেন। পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচি আওতায় মোট 422টি গ্রামে 519টি শিক্ষা কেন্দ্রে মোট 13,000-এরও অধিক ছাত্রছাত্রী নিয়মিত শিক্ষা গ্রহণ করছে। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম শিক্ষা সহায়তা কেন্দ্রের উপর, আর এই শিক্ষা সহায়তা কেন্দ্রের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দুজন আমাদের সাথে উপস্থিত রয়েছেন, তাদের সাথে আলোচনা করব। আলোচনায় প্রথমে আমাদের চাপা অধিকারী, আপনার কাছে আমাদের যা জানার বিষয় সেটা হচ্ছে যে এই শিক্ষা কেন্দ্রটা যখন আরম্ভ করছিলেন তখন আপনাদের ভূমিকাটা কি ছিল? ঝরে পড়া ছাত্রছাত্রীদের যাতে স্কুলে যায় সেই বিষয়ে তাদের ভীতি দূর করা, তাদের স্কুলমুখী করা। হ্যাঁ, তাদের স্কুলমুখী করা, এই বিষয়টা প্রথমে আমাদের কার্যক্রম নিয়ে শুরু হয়েছিল। আপনি কি জানতেন যে এই ড্রপ আউটটা কেন হচ্ছে? যেমন শিশু শ্রম, জি, যে আমাদের এলাকার লোকজন যতটা সচেতন তার থেকে বেশি অসচেতন। হ্যাঁ, অসচেতনতার জন্য তাদের ছেলে মেয়েদের শিশু শ্রমে পাঠাচ্ছে, তারা এই জন্য ঝরে পড়ছে সাময়িক আয় বাড়ানোর জন্য। আরিফা, আপনি একটু বলেন আমাদেরকে কিভাবে ছাত্রদেরকে সংগ্রহ করলেন, এই বিদ্যালয়মুখী করা আরম্ভ করলেন? আমাদের এই বাচ্চাগুলো যখন আমি বাসায় যাই এবং ওদের মাদের বোঝাই, আপনার বাচ্চাকে আপনি ভালোভাবে গড়ে তুলতে হলে আমার কাছে দেন, আমি ওকে বাসায় নিজের মায়ের মতো করে পড়াবো। যা আপনার দ্বারা হচ্ছে না, কিন্তু আমি তার আরেকটি মা হয়ে আমি তার পাশে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর মাথাতে ঢোকায় দিতে চাই আসলে শিক্ষার। ওই বাচ্চার, আপনি যে বাচ্চার মাকে বলছিলেন তখন কি ওই বাচ্চা স্কুলগামী হয়েছিল ওই সময়? না, না, তখন স্কুলগামী ছিল না। এটা শিশু শ্রেণীর কথা বলছেন? শিশু শ্রেণী। এবং যারা কেউ যারা আমাদের ক্লাসে 1 আছে 2 আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাগুলা স্কুলে যায়, যাওয়ার পরে পড়াশোনা ভালো দিতে পারে না, তখন টিচারেরা তার উপর বিভিন্ন ধরনের অত্যাচার করে, তখন বাচ্চাগুলো ভয়ে আর স্কুলে যেতে চায় না। ফলে বাপ মাও চায় যে বাচ্চাগুলো না আসুক, না যাক, একটু শ্রম করুক, তাতে কিছু সামগ্রিক আয় আসবে। যার জন্য ওরা ওই কাজের জন্যই ব্যস্ত ছিল, পড়াশোনায় যেতে চাইতো না। আমরা যে বাচ্চাগুলা আমাদের টিচ দিচ্ছি সেই বাচ্চাগুলা অলরেডি ভালো রেজাল্ট করছে, 1, 2, ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যেই আছে এই কয়েকদিনের মধ্যে, এবং তাদের উৎসাহ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং স্কুলে এখন যেতে চায়, আমার স্কুলেও আসে। এই যে তাদেরকে পড়ানোর যে কিছু তো কৌশল অবলম্বন করতে হয়, এটা আপনি কোত্থেকে শিখলেন? আমাদের অফিস থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অফিস থেকে প্রশিক্ষণ, ওই যে উপজেলা যে শিক্ষা অফিসার তাদের কাছ থেকে। এখন এই ছাত্রদের সাথে আপনাদের সম্পর্কটা কি, কেমন সম্পর্কটা? স্যার, খুব ভালো সম্পর্ক। আচ্ছা, তারা আপনাদেরকে কি আপা বলে না ম্যাডাম বলে? ম্যামও বলে, আপা বলে, পিসি বলে, যার যা হয়, কাছের তো কেউ আছে। হ্যাঁ, আপনি তো ওই গ্রামেরই। হ্যাঁ স্যার। সুতরাং ওই গ্রামের বাচ্চারা তো আপনাকে আগে থেকে চিনতেন। এই কাজটা পেয়ে কি আপনি আনন্দিত? হ্যাঁ স্যার, খুবই আনন্দিত, কারণ আমার এলাকার পোলাপান পড়াইয়া তাদের শিক্ষিত করতে পারছি। যদি তারা পরবর্তী সময়ে এই স্কুল থেকে তারা তো চলে যাবে, তো তখন পথে কিংবা কোনো স্থানে দেখা হলে তারা তো বলবে এই যে সেই ম্যাম আমাদের অনেক স্নেহ করে পড়ালেখা শিখাইছিল। এই যে 6 দিন আপনি সংসার থেকে এই সময়টা বাইরে থাকেন, তাতে সংসারের সহযোগিতা পাচ্ছেন তো পরিবারের থেকে? অবশ্যই বাড়ি থেকে পাচ্ছেন। এটা আর একটা বিষয় হচ্ছে যে এই যে 5 দিন আপনারা স্কুলের পড়া পড়ান, আর একদিন হচ্ছে নাচ, গান, কবিতা, আবৃত্তি, এটাও কি আপনাদের এই সৃজনশীলতার বহিঃপ্রকাশ না? এটা কোথাও শিখে আসতে হয় আপনাদেরকে? ওইটা সৃজনশীলের মতোই। আমরা যে নাচ গানটা করাই স্যার, ওদিন তো হাফ করাই, পড়ালেখাটা অল্প করাই, কিন্তু বেশিরভাগ সময়টা তাদের ওই নাচ গান, কবিতা, আবৃত্তি, দলে বিভক্ত করে ছবি আঁকা, এসব।
আপনি কি করেন? বলে দিই যে 5 দিন পর পরীক্ষা, এটা এই বিষয়গুলো এতগুলা চ্যাপ্টার হয়েছে, এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা হবে কিবারে, বৃহস্পতিবারে। আর যখন পরীক্ষা ভালো করবা তখন খুব সুন্দর সুন্দর গান শোনাবো, তারপরে এটা কি নাচ আপনি নিজে দেখাবো। শোনাবেন? হ্যাঁ, আমি নিজে শোনাই এবং ওদেরকে শেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমি যখন প্রত্যেক বৃহস্পতিবার 4 দিন করে ভাগ করে নিই, তখন নিজে গান শোনাই এবং ওদেরকে বলি পরের দিন ওই প্রথম যেই কাজটা করছি এতে ওদের অন্তরা, আগ্রহটা কি বাড়ে? ওদের বাড়ে। হ্যাঁ, ওরা জানে যে প্রথম কলিটা শিখছে, তাহলে আমার পরের বৃহস্পতিবারে যদি আমি পড়াশোনায় আরো ভালো করি তাহলে দ্বিতীয় কলিটা আমাদের শিখাই দিবে এবং গানটা আমরা শিখে যেতে পারবো। এই যে আপনাদের স্কুলে যারা আসে তারা কি তারা কি ঝরে পড়ে না নাকি? স্যার, না, ঝরে তারা পড়ে অনেক না, আগ্রহ ওরা করে খুব স্কুলে আসে। আগ্রহ। এবং আমাদের স্কুল তো 3টা থেকে, ওরা দেখা যায় যে একটা আজান দেয় তখনই চলে আসে। মানে ওই স্কুল থেকে এসে আমাদের হ্যাঁ, সরকারি কোনো স্কুল রকম থেকে এসে খাওয়া দাওয়া করে কি করে না, দেখা যায় যে অনেক মা চলে আসে যে স্কুলে বলছি যে একটু পর যা, তারপরেও চলে আসছে। দেখো, আপনারা কি ওই আগামীকালের পড়াটা আজকে পড়িয়ে দেন নাকি কোনটা না, কিভাবে? যে আজকে যে স্কুলে গেল, তাই তো স্যাররা যে পড়াটা দিল তো ওইটা আমরা করাই দেই, তার মানে আগামী দিন যায় যাতে ওই পড়াটা দিতে পারে। স্কুলের আগামীকালের পড়াটা হ্যাঁ, স্যার। আপনারা আজকে পড়িয়ে দেন, অ্যাডভান্স পড়ান যেটা। Advance। তো কালকে গিয়ে সে অত্যন্ত আনন্দের সাথে আনন্দের বলতে সহিত পারবে। পড়াটা পারে দিতে যে আমি পারবে। সব পারি। হ্যাঁ, স্যার। এই না পারার জন্য সে কিন্তু ঝরে পড়তে হ্যাঁ, ঝরে পড়তে- বসেছিল। অনেক ধন্যবাদ, আরো আলোচনা হবে, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শ্রোতা দর্শক মণ্ডলী, বিরতির সময় হলো, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবে। শ্রোতা দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি কার্যক্রমের আওতায় শিক্ষা সহায়তা কেন্দ্র সম্পর্কে। জনাব আরিফা খাতুন, আপনি বলছিলেন যে এই যে শিক্ষা পদ্ধতি, এই যে একটা উন্নয়ন আমি ধরবো, তার একটা পরিবর্তন ঘটতেছে, এই পরিবর্তনের সাথে ওই স্কুলের টিচাররা কতটুকু জড়িত, তারা কিভাবে দেখছে আপনাদেরকে? খুবই ভালো স্যার। স্যার খুবই ভালো। আর ওরা তো পরীক্ষা দেয়, যখন আমরা রেজাল্ট শিটটা আনতে যাই তখন স্যাররা বলে যে তোমরা এই শিক্ষা কার্যক্রমটা শুরু কইরা অনেক ভালো করছো। যে প্রাথমিক শিক্ষা পর্যায় থেকে যে ছাত্রছাত্রীগুলা ঝরে পড়তো তারা এখন আর ঝরে পড়তেছে না। আপনাদের কোনো ঝরে পড়া নাই? না, স্যার। আপনাদের স্কুলে যারা আসতেছে তারা পড়ে Drop যাচ্ছে out হচ্ছে না। আপনাদের গুরুত্বটা আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে ওই স্থানীয় পর্যায়ে। হ্যাঁ, স্যার। গার্জিয়ানরা কিভাবে, অর্থাৎ পিতামাতারা কিভাবে আপনাদেরকে দেখে? স্যার, একটা বাচ্চা যদি স্কুলে আসতে না চায়, পিতামাতা আগ্রহ সহকারে তার নিয়ে আইসা 2 ঘন্টা বইসা থাইকা তার ছেলেকে পড়ালেখা করাইয়া তারপরে বাসায় নিয়ে যায়। এমনি গার্জিয়ানরা কি কমপ্লেইন করে, অভিযোগ করে যে না, এই জিনিসটা প্রথমে করতো যখন ওর বাচ্চারা পারতো না, তখন ওদের মাথায় একটা অন্যরকম চিন্তা ভাবনা ছিল, স্কুলেই পড়াবে না, ছেলের মাথা ব্রেন নাই, ছেলে পড়তে ওই পারে স্কুলের না। কথা বলছে? হ্যাঁ, হ্যাঁ, স্যার। তখন হচ্ছে আমার স্কুলে যখন আমরা নিয়ে আসছি তখন প্রথমে বলতো যে ওকে দ্বারা হবে না, ওর কাজ করেই খেতে হবে, গ্রামের মানুষ কাজ করেই খাবে, ওই পড়াশোনা ওদের দ্বারা হবে না। তখন আমরা যখন বোঝাই, যখন এই যে এর আগে বললাম সেভাবে বোঝানোর পরে যখন স্কুলে নিয়ে আসি, তখন এখন দেখা যায় যে ওই মাগুলাই বলে যে তোমার কথাগুলো শুনে খুব ভালো করছি, আমরা বের করে আনতে পারতাম না। স্যার, আরেকটা জিনিস, একটা বাচ্চা যদি আজকে স্কুলে না আসলো, তার বাড়ি ভিজিটিং করে জানতে হবে তার কি সমস্যা আছে। যে আপনারা বাড়ি ভিজিট করেন? হ্যাঁ স্যার। আচ্ছা, সেটা একটু বলেন না আমাদেরকে। স্যার, আজকে ধরেন স্কুলে একটা বাচ্চা না আসলো, তার বাড়ি যে আমার ভিজিটিং করতে হবে যে সে কি কারণে গেল না, এবং সে স্কুলে আসলো পথে কোনো জায়গায় খেলা করতেছে কিনা, তার মার কাছে গেলেই তো আমরা বুঝতে পারবো যে সে স্কুলে আসছিল কিনা। আপনাদের স্কুলে তো শপথ পাঠ করানো হয়? হ্যাঁ, স্যার। প্রত্যেকটা ছেলে মেয়ে শপথ হ্যাঁ, জানে? শপথ পাঠ, জাতীয় সঙ্গীত, এগুলি বেসিক জিনিসগুলো পড়ানো হয়, হ্যাঁ, মানে স্যার। জানানো হয় তাদেরকে? হ্যাঁ, স্যার। জাতীয় আর সঙ্গীত সাধারণ কি? জ্ঞান এসব পড়ানোর পরে যে সাধারণ জ্ঞানের মধ্যে কি দিয়ে আরম্ভ করেন আপনারা? দেশের নাম, তার ইউনিয়ন নাম, এইসব জাতির শেখানো জনকের হয়। নাম? হ্যাঁ, জাতির জনকের নাম, আমাদের জাতীয় ফলের নাম, এইসব শেখানো হয়। আর কি উপকরণ ব্যবহার করা হয় এদেরকে ভালোভাবে শিক্ষার প্রতি আকর্ষণটা বাড়ানোর জন্য? খেলাধুলা। স্যার, যে একটা আমাদের তো জিনিস- 2 ঘন্টা সময়, হ্যাঁ, 2 ঘন্টা। আমাদের 2 ঘন্টা সময়, ওদের কিন্তু যদি বলি আজকে তোমাদের খেলতে দেওয়া হবে, তখন ওরা তাড়াতাড়ি পড়াটা কইরা, ম্যাম আজকে তো আমাদের খেলতে দেবেন। এক সময় তো ওরা সারাক্ষণই খেলতো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই না? এক সময় সারাক্ষণ খেলতো। আর কি। খেলার মাধ্যমেও ওদের পড়ানোর আরেকটা আছে, সেটা হচ্ছে আমি খেলাটা খেলাই, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা সংখ্যা, ইংরেজি, word, এইসব। ওইগুলা দিয়ে যখন কাজটা করাই তখন ওরা সহজেই একটু বুঝে যায়। উদাহরণ দিবেন?
অবশ্যই সেটা হচ্ছে একসাথে দাঁড়া করায় দিই, বুঝাই দিই যে স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, সিট ডাউন মানে বসে যাওয়া। আমি একসাথে বলবো যে যে স্ট্যান্ড আপ বললেও বসে থাকে সে আউট হয়ে যাবে, আর যে সিট ডাউন বললেও দাঁড়ায় থাকবে সে আউট হয়ে যাবে। তার মানে ও বুঝে গেল যে সিট ডাউন মানে বসে থাকা, স্ট্যান্ড আপ মানে শব্দটা জানা হয়ে গেল। তারপরে আরেকটা বিষয় আছে যে বিভিন্ন ধরনের ফুল সম্পর্কে কিংবা ফল সম্পর্কে তারি তুলির মাধ্যমে আমি এই কাজটা করাই, যে আমরা কি সব বলতে পারি বিভিন্ন ধরনের ফলের নাম, যেমন ধরো তখন একে একে বলে যাবে। এই কাজটা করতে গিয়ে কি আপনারা কোনো সময় চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছেন? মানে বাচ্চা পড়াশোনা বা বাচ্চাকে সংগ্রহ করতে গিয়ে টোটাল বিষয়গুলো আর কি? হ্যাঁ, অনেকেই বলছে যে অনেকেই বাধাগ্রস্ত হয়ে দাঁড়াইছে। আরিফার কাছে শুনি বলছে অনেকেই যে যদি ভালো না হয় আমার বাচ্চা, তাহলে কিন্তু হচ্ছে এটা নিয়ে আরো সমস্যা করব। আর বলছে যে এখানে আর চাকরি করতে দেব না, তুমি যেই কাজটা করতেছো এটা বাতিল করে দেব, এরকম কথাও বলছে অভিভাবক। কিন্তু আসলে দেখা গেল যে বললাম শেষ পর্যায়ে এসে খুবই ভালো হয়েছে। এই যে আপনারা যে নাচ গান, অনেকে আছে বিভিন্ন এলাকা অঞ্চলটা তো একরকম না, এই নাচ গানের প্রতি অনেকের হয়তোবা বিরূপ প্রতিক্রিয়া থাকে, সেক্ষেত্রে কি কোনো বাধার সম্মুখীন হয়? সেই ক্ষেত্রেও বাধার সম্মুখীন আছে, কিন্তু যখন আমরা বাচ্চাদের শিক্ষণীয় কিছু গান শিখাই, আবার আনন্দ দেওয়ার জন্য আলাদা, শিক্ষণীয় পাশাপাশি আমার সোনার বাংলা, এটা তো কারো কিছু বলার নেই, অপছন্দের কিছু না। তারপরে দাঁত দিয়ে কেউ নখ কেটো না, এটা আসলেও শিক্ষণীয় একটা বিষয়, যার জন্য ওদের হচ্ছে ওইটা যখন শিখাই তখন ওর মায়েরাও আসে বসে থাকে আসলেও বাচ্চাদের কানের কাছে, তখন ওরাও যেন গুনগুন করে বলতে পারে এই কাজটা করার সময় ওরা জানে না। আর ওই কাজটা আসলেও কিন্তু আমরা সবাই জানি, বাচ্চারা অভিভাবক হয়েও বড় বড় মানুষ হয়েও জানি, কিন্তু নিজেরাও করি না। যখন ওই গানটা বাচ্চারা শিখে যাবে, তখন মা যদি কোনো ভুল করতে লাগে তখন ওই বাচ্চা গানের মাধ্যমে বুঝাই দিবে যে এটা করতে হবে, কিংবা বাচ্চা যখন যদি ভুল করে মাও গানের মাধ্যমে বলতে পারবে যে এটা ভুল হয়েছে, তোমার গানেই তো আছে এটা। সুতরাং মাকে অনেক সময় আপনারা শেখাতে হয় আর কি। এবং আমি তো দেখি যে মারা ওখানে বসে থাকে। আরেকটা বিষয়, আমরা তো মাসে একবার অভিভাবক সভা করি, তখন তো সবার মা আসে, তখন তারা বেশি করে বুঝতে পারে যে এই শিক্ষা সহায়তা কেন্দ্রটা কি। সভাটা কবে হয়? স্যার মাসের শেষের দিক থেকে 15 তারিখে প্রতি মাসে একবার করা হয়। অনেক ধন্যবাদ। আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি তো আমাদের চেয়ারম্যান স্যারকে দেখেছেন, আপনার স্কুলে গিয়েছিল, এই অনুষ্ঠানটা চেয়ারম্যান স্যার দেখছেন এই মুহূর্তে, তার কাছে কিছু বলার আছে আপনার? যে স্যার আমাদের এইভাবেই স্কুলটা চালু রাখুক, যাতে আমরাও ভবিষ্যতে এটা করে কিছু করতে পারি এটার উপরে। আপনার ওখানে কয়টা? 30টা বাচ্চা না? স্কুলের সংখ্যা কত আপনার ইউনিয়নে? স্কুলে আমাদের ওখানে 21টা আরম্ভ হয়েছে, আরো বেশি হবে। কোন ইউনিয়নে 57টা 60টা। আপনার স্কুলে কত? আমাদের ইউনিয়নে আছে 30টা। কোন ইউনিয়নে 57টা 60টা পর্যন্ত কোন ইউনিয়নে রয়েছে। হ্যাঁ, আমাদেরটা এট ফার্স্ট এর জন্য 21টা দিয়ে আমরা আমাদের ওপেন হইছে। তারপরে বলেন। তো হচ্ছে আমি চাই যে আমার স্কুলের শিক্ষা কেন্দ্রের কিছু কিছু জিনিস যেগুলো আমার বাচ্চারা মাঝে মধ্যে স্যারকে অলরেডি চেয়েই ফেলছে স্যারের সামনে, গানের মাধ্যমে কিছু কিছু উপকরণ, এবং ওরা যেই অভিনয়টা করছে স্যার দেখছে, সেই অভিনয়ের মাধ্যমেও ওরা কিছু কিছু জিনিস ওরা বারবার বলছে, আপা যদি কখনো সম্ভব হয় তাহলে স্যারকে আবার মনে করাই দিবেন। স্যারে মনে করবেন। একটা বিষয় সেটা হচ্ছে, এই যে কার্যক্রমটা চলছে, এই কার্যক্রমটা পিকেএসএফ এর নিজস্ব রিসোর্স, সরকারেরও কিছু সহায়তা করে থাকেন, কিন্তু বেশিরভাগই পিকেএসএফ এর রিসোর্স। আমাদের আপনারা জানেন যে রিসোর্সের সীমাবদ্ধতা রয়েছে। আপনি কি বলবেন স্যারকে কিছু? স্যারকে বলতে চাই যে স্যার, আপনি যে এই কার্যক্রমটা শুরু করছেন শিক্ষা বিষয় নিয়ে, এটা যেন সারা জীবন চলতে থাকে। কারণ আমাদের সমাজে যে বাচ্চাগুলো ঝরে পড়তেছিল, তারা এই শিক্ষা সহায়তা কেন্দ্রতে আইসা অনেক ভালো করতেছে এবং ভবিষ্যতে যেন ভালো করতে পারি। অনেক ধন্যবাদ স্যার। নিশ্চয়ই শুনছেন, এবং যদি নাও শুনেন, দুজনের পক্ষ থেকে আমি বলে দেবো স্যার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে এখানে আসার জন্য। চাপা অধিকারী, আরিফা খাতুন, অনেক দূর থেকে আপনারা এসেছেন, আমাদের এই সুযোগ করে দিয়েছেন আলোচনার জন্য, এবং সময় করে আপনারা এসেছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সুধী দর্শক মণ্ডলী, সরকারের মূলধারার শিক্ষা পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে
পিকেএসএফ শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় দেশের 150টি ইউনিয়নে মোট 5000 শিক্ষা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এই সকল শিক্ষা কেন্দ্রে প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে। পিকেএসএফের এই উদ্যোগ মূলধারা থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধ হবে এবং তাদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত হবে, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।